নমস্কার, আমি তন্নিশ্রী। তন্নির বইকথন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বর্তমানে বাংলা সাহিত্যে, সব রকম সাহিত্যে, বিশেষ করে বাংলা সাহিত্যে এই মুহূর্তে যে যে কাজ হচ্ছে বা যা উল্লেখযোগ্য রচনা হচ্ছে সেইগুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব, একটু নিজের পাঠ প্রতিক্রিয়া মতামত একটু আপনাদের সাথে ভাগ করে নেব। এই উদ্দেশ্য নিয়ে এই চ্যানেলটার পথ চলা শুরু। আশা করি আগামীতে আপনাদের সকলকে আমার সাথে পাবো। এই নিয়ে আজকের আমার চ্যানেলের প্রথম ভিডিও আমি শুরু করছি। তো আজকে আমার এই চ্যানেলে যে প্রথম বইটি নিয়ে আমি আলোচনা করব সেই বইটির নাম হচ্ছে সওদাগরের পুত্র নৌকা বেয়ে যায়। এই বইটার লেখক হোমেন বরগোহাঞি। বইটি আসলে অনুবাদ সাহিত্য। 2024 সালে অনুবাদ সাহিত্যে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে এই বইটি। অনুবাদ করেছেন বাসুদেব দাস। বইটির অসমীয়া সাহিত্যে বইটির নাম সাউদার পুতেকে নাও মেরি যায়। সেটিকে বাংলা অনুবাদ করেছেন সওদাগরের পুত্র নৌকা বেয়ে যায়। হোমেন বরগোহাঞির লেখা এই উপন্যাসের বাংলা অনুবাদ করেছেন বাসুদেব দাস। বইটি প্রকাশিত হয়েছে প্রতিভাস থেকে এবং মুদ্রিত মূল্য 300 টাকা। তো আমি এই বইটার খবর পাই মূলত একটি ফেসবুক পোস্ট থেকে, এবং তারপর আমি দেখতেও পাই যে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছি। এবার অনুবাদ সাহিত্য সম্পর্কে আমার একটু বিশেষ আগ্রহ আছে, কারণ আমার মনে হয় যে শুধুমাত্র বাংলা সাহিত্যে না, বাংলার বাইরে আরো যে যে সাহিত্য আছে সেই সাহিত্যকে যদি বাংলায় অনুবাদ করা যায় তাহলে বাংলার পাঠক সমাজ আরো অনেক বেশি সমৃদ্ধ হবে, অনুপ্রাণিত হবে। তো সেই সূত্রে অনুবাদ সাহিত্য সম্পর্কে আমার খুবই আগ্রহ। তো সেখান থেকে এই বইটি ভাবলাম যে এই বইটি নিয়ে আমার তন্নির বইকথন এই ইউটিউব চ্যানেলের পথ চলা শুরু করা যেতে পারে। তো আজকে মোটামুটি বুঝতেই পারছেন এই বইটি নিয়েই বলতে চলেছি। বইটা আমার ভীষণই ভালো লেগেছে। ভীষণ রকমের সুখপাঠ্য একটি উপন্যাস। যদি মনে করি যে এখনকার পাঠক এখন তো চতুর্দিকে থ্রিলার, ক্রাইম এই সবের ছড়াছড়ি নানান বই, সেগুলো আমি বলছি না খারাপ। আমার ভীষণই ভালো লাগে থ্রিলার পড়তে। আমি গোয়েন্দা গল্পের ভীষণ বড় ভক্ত। কিন্তু তা সত্ত্বেও যদি এই সব বা জটিল মনস্তাত্ত্বিক বিষয় ছাড়িয়ে যদি আমরা একটু নির্ভেজাল কিশোর উপন্যাসের দিকে পা বাড়াতে চাই তাহলে বলবো যে এই বইটি দারুণ। যারা কিশোর উপন্যাস পছন্দ করেন তাদের জন্য এই বইটি ভীষণ রকমের একটা সুখপাঠ্য বই। উপন্যাসটির মূল চরিত্র হচ্ছে বাপুকণ। বাপুকণ হচ্ছে একটা প্রায় অজপাড়াগা বলা যায়, সেখানকার একটা ছোট্ট বাচ্চা ছেলে। তার ছেলেবেলার দুরন্তপনা, তার বন্ধু হেবাংকে নিয়ে তার নানান দুরন্তপনা, এখান থেকে শুরু হচ্ছে গল্প। এবং এখান থেকে বাপুকণের বিক্রম তার ভালো নাম, বিক্রম হয়ে ওঠার অর্থাৎ কৈশোরে পদার্পণের একটা উত্তরণের পথ আমরা গোটা উপন্যাসটা জুড়ে দেখতে পাচ্ছি। উপন্যাসটার দুই ভাগে বিভক্ত। প্রথম পার্ট হচ্ছে প্রথম অধ্যায় বলেই লেখা আছে, এবং দ্বিতীয় অংশ শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায় বলে। একদম শুরুতে আমরা প্রথম অধ্যায় দেখতে পাই যে একদম গরমের একটা দুপুরবেলা, একদম ভীষণ নস্টালজিয়া কাজ করে। বইটা হাতে পেয়ে যখন পড়তে শুরু করবে দারুণ একটা নস্টালজিক পরিবেশ। একদম গরমের দুপুরবেলা বাপুকণ, তার বাবা তাকে অঙ্ক করতে বসিয়ে দিয়ে গেছে দুপুরবেলা। তার বাবা খেয়ে সবে একটু শুয়েছে এবং বাপুকণকে বলেছে তুমি 10টা অঙ্ক করবে। তো যথারীতি আমাদের ছোটবেলায় যেমন হতো, বাপুকণের তো কান খাড়া হয়ে আছে, বাবার নাক ডাকার আওয়াজ পাবো এবং আমি এক ছুট্টে হেবাংয়ের সাথে আম পাড়তে চলে যাব। তো এইভাবেই বাপুকণের ছোট্টবেলার নানান ঘটনাক্রম এর মধ্য দিয়ে পুরো উপন্যাসটা এগিয়ে চলে। এবং অনুবাদকের কথা অংশে আমি বইটার দিকে একটু তাকিয়েই বলছি। অনুবাদকের কথা অংশে অনুবাদক কিন্তু নিজে মুখে এটা স্বীকারও করেছেন যে আমরা যখন বাপুকণ আর হেবাংয়ের এই ছোট্টবেলার দুরন্তপনার দিনগুলো দেখতে চাই তখন আমরা খুব স্বাভাবিকভাবে আমাদের মাথায় আসবে শ্রীকান্ত এবং ইন্দ্রনাথের কথা। শ্রীকান্ত এবং ইন্দ্রনাথ যেন এই উপন্যাসের মধ্য দিয়ে হেবাং আর বাপুকণ হয়ে উঠেছে। গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো মৃত্যু চেতনা। এই বিষয়টা একটু জটিল বলবো না, আসলে খুব জটিল বিষয়কে লেখক খুব সরলভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। মৃত্যু জিনিসটাকে একটা বাচ্চা কিভাবে দেখছে, যখন বাপুকণ একদম শিশু
তখন একটা মহামারীতে সে এবং তার বাড়ির বাকি ভাই বোনেরা প্রত্যেকেই আক্রান্ত হয় রক্ত আমাশায়, এবং সে সুস্থ হয়ে ওঠে। সুস্থ হয়ে যখন বাপুকণ বেরিয়ে আসছে তখন বলছে জীবনটা কি সুন্দর। ঠিক পরদিনই বাপুকণ তার বোন মাখনি তাকে হারায়। তো এই জায়গায় একটা ছোট্ট বাচ্চা ছেলে, সে খুব কাছ থেকে মৃত্যুকে দেখছে এবং মৃত্যু বিষয়ে তার কি ধারণা তৈরি হচ্ছে, এইটা একটা অসাধারণ বর্ণনা আছে। এবং আরো কিছু বছর পেরিয়ে যখন আমরা দেখি যে বাপুকণ বিক্রম হয়েছে, অর্থাৎ কৈশোরে উত্তীর্ণ হয়েছে, তখন হঠাৎ একদিন বাপুকণ বইয়ের আলমারির তাক থেকে নিজের বাবার এক জন্ম তালিকা খুঁজে পায়, এবং মানে অজ্ঞানতার খুব স্বাভাবিক একজন কিশোর যেভাবে অজ্ঞানতায় আচ্ছন্ন থাকে, সেখান থেকে সে বিশ্বাস করে যে এই জন্ম তালিকাটি সম্পূর্ণভাবে সত্যি, এবং সেই জন্ম তালিকা অনুযায়ী তার মা আর কিছুদিন পরেই মারা যাবে। এই মা মারা যাবে, এই যে বিষয়টা, এই যে মৃত্যু চিন্তাটা, এইটা একজন কিশোরের মনকে কতটা ভয়ঙ্কর ভাবে নাড়া দিতে পারে, এইটা লেখক দারুণ মুন্সিয়ানায় এই গোটা উপন্যাস মানে ওই অংশটায় বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে। প্রকৃতির কোলে বেড়ে উঠছে দুটি ছেলে, বাপুকণ এবং হেবাং। এবার আমরা যখন প্রথম ভাগ থেকে দ্বিতীয় ভাগে পদার্পণ করছি, এই প্রথম ভাগ থেকে দ্বিতীয় ভাগে পদার্পণটা আসলে বাপুকণ থেকে বিক্রমের উত্তরণ। অর্থাৎ একটা সহজ সরল ছেলে মানুষই, সেটা আমরা বাপুকণের মধ্যে দেখতে পাই। তখন তার বন্ধু হেবাং তাকে নিয়ে সে নদীতে সাঁতার কাটে, ঘুরে বেড়ায়, কাকাতুয়া দেখতে যায়, আম পাড়ে, জাম পাড়ে, এইসব নানান তার ছেলে মানুষই কার্যকলাপ। এবার সেই বাপুকণ যখন একটু একটু করে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, যখন তার কাছে বইয়ের জগৎটা উন্মুক্ত হচ্ছে, তখন জ্ঞানের সংস্পর্শে এসে সেই বাপুকণই কিন্তু হেবাংকে এক ধাক্কায় দূরে ঠেলে দিচ্ছে, এবং তখন তার বন্ধু হয়ে উঠছে দুলাল। এই দুলাল ক্যারেক্টারটি অসাধারণ একটা ক্যারেক্টার, যেটা আমার মনে হয়েছে যে দুলাল আসলে বাপুকণকে এই উত্তরণের পথে টেনে নিয়ে আসছে। দুলাল শহর থেকে উঠে আসা একজন ছেলে, সে ওই গ্রামে যে থানা আছে সেই থানার দারোগার ছেলে। এই দুলালের সাথে বাপুকণের যখন একটা গভীর বন্ধুত্ব তৈরি হচ্ছে, তখন সে খুব সহজেই নিজেই বলছে যে হেবাংকে তার আর মনে পড়ছে না। অর্থাৎ হেবাং ছিল তার একটা সরলতার সঙ্গী। সেই সরলতাকে ছাপিয়ে যখন বাপুকণ তার একটু ম্যাচুরিটির দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ জ্ঞানের পথে এগিয়ে যাচ্ছে, তখন তার সঙ্গী হচ্ছে দুলাল। এই দুলালকে সঙ্গী করে সে লাইব্রেরি খুলতে চাইছে, সেই গ্রামে আরো নানান কার্যকলাপের দিকে মন দিচ্ছে। এবার এই দ্বিতীয় অধ্যায় যখন আমরা প্রবেশ করছি, তখন কিন্তু ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। একদম শুরুতে, প্রথম অধ্যায়ের শুরুতে আমরা দেখছি বাপুকণ বাপুকণ বলে ডাকছে হেবাং, এবং দ্বিতীয় অধ্যায় শুরুতে আমরা দেখছি বিক্রম বিক্রম বলে ডাকছে দুলাল। অর্থাৎ খুব স্বাভাবিক ছন্দে আমরা বাপুকণ থেকে বিক্রমের উত্তীর্ণ হওয়াটাকে মেলাতে পারছি। এই উপন্যাসটি একটি আত্মজীবনীমূলক উপন্যাস, এবং এই উপন্যাসের প্রতি পাতায় পাতায় গ্রাম্য জীবনের প্রতি, শিশু মনস্তত্ত্বের প্রতি, প্রকৃতির প্রতি এক গভীর মমতা, ভালোবাসা, এটা আমরা দেখতে পাই লেখকের তৈরি হচ্ছে, লেখকের আছে, এবং সেটা গোটা উপন্যাস জুড়েই আমাদের দারুণভাবে ধাবিত করে। আকাশ ভর্তি তারা, শুক্ল পক্ষে যে চাঁদ উঠছে, সেটা দেখে বাপুকণের মনে নানান প্রশ্নের উদয় হচ্ছে, এবং সে তার বাবাকে প্রশ্ন করছে, বাবা এটা কি, ওটা কি, মহাকাশের শেষ কোথায়, মহাকাশের শুরু কোথায়। অর্থাৎ একটা অনন্ত চিন্তা ছোট্ট একটি শিশুর মনে গভীরভাবে প্রভাব ফেলছে। আবার গ্রামের সাধারণ মানুষের জীবনযাত্রা, সেটাও আমরা দেখতে পাচ্ছি উপন্যাসে। মুষ্টি ভিক্ষা বলে একটি প্রথা, যেখান থেকে টাকা সংগ্রহ করে দুলাল এবং বাপুকণ মানে বিক্রম তাদের লাইব্রেরি খোলার প্রথম ধাপে পা দিচ্ছে। সেই সমস্তটা একটা গ্রামীণ মানুষের সহজ সরল জীবনযাত্রা। তারা কিভাবে একটি লাইব্রেরি খোলায় সবাই মিলে এগিয়ে আসছে, কিভাবে খড় কেটে নিয়ে আসছে, বাঁশ কেটে নিয়ে আসছে, একটা লাইব্রেরিকে সকলে মিলে দাঁড় করাচ্ছে। মানে একটা সুন্দর স্বাভাবিক গ্রাম্য জীবন যেভাবে এগিয়ে চলতে পারে, তার দারুণ সুন্দর একটা বর্ণনা আমরা এই গোটা উপন্যাস জুড়ে পাই। ফলে আমার মনে হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত উপন্যাসটি দারুণ সুখপাঠ্য। এবং এখানে আরো একটা বিষয়, সেটা হচ্ছে এই যে কৈশোরে পদার্পণ, বাপুকণের কৈশোরে পদার্পণ, এই জায়গাটাতে কিন্তু স্বাভাবিকভাবেই যেভাবে কৈশোরে প্রত্যেকটা মানুষের প্রেম
প্রেম আসছে। রেনুকে সে এক ধাক্কায় প্রথম দেখায় ভালোবেসে ফেলছে এবং রেনুর প্রেম তার মনের মধ্যে একটা 7 রঙা রামধনু তৈরি করছে। এই প্রেমের মধ্যে কোনো শারীরবৃত্তীয় ব্যাপার নেই, কোনো জটিলতা নেই, কোনো মলিনতা নেই, একদম নির্ভেজাল কৈশোর বয়সের প্রেম। যে প্রেম আবার যখন সে ব্রহ্মচর্য নামক বই পড়ছে বিক্রম, তখন তার মনে হচ্ছে বাবা ব্রহ্মচর্য করে তো আমার কঠোর কৃচ্ছ সাধনা করা দরকার। অর্থাৎ একদিকে একটা নতুন নারীর মন তাকে টানছে, আবার আকর্ষণ করছে, আবার একইভাবে কঠোর ব্রহ্মচর্য পালনের কথাও তার মাথায় আসছে। এই দুইয়ের দোলাচলে যেভাবে প্রতিটা কিশোর তার জীবন, প্রত্যেকটা কিশোরের জীবন যেভাবে এগিয়ে চলে, ঠিক একই রকম ভাবে এই গল্পেও কিন্তু বাপুকণ থেকে বিক্রম হয়ে ওঠার যাত্রাটা দারুণভাবে লেখক ফুটিয়ে তুলেছেন। ফলে আমার ভীষণই ভালো লেগেছে গোটা উপন্যাসটা পড়ে। একদম মানে নস্টালজিয়ায় কেউ যদি ডুব দিতে চান, মানে নিঃসন্দেহে হাতে তুলে নিতে পারেন এই উপন্যাস সওদাগরের পুত্র নৌকা বেয়ে যায়। নামটা আমার ভীষণ ভালো লেগেছে। একদমই মানে এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে সত্যি এক সওদাগরের পুত্র, সে যেন জ্ঞানের নদীতে ভেসে ভেসে চলেছে তার কাঙ্ক্ষিত বাণিজ্যের দিকে। তো সেই হিসাবে আমার মনে হয়েছে এইভাবে নামকরণটা দেখলে আমরা দেখতে পারি। বাকি আপনারা বলবেন যে এই গল্পের নামকরণ আর মানে আর কিভাবে তার সার্থকতা লাভ করতে পারে। আমি চাইবো প্রত্যেকেই একবার করে প্রতিভাসের এই বইটি কি হাতে তুলে নিন এবং পড়ে দেখতে পারেন, এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের এই আলোচনা কেমন লাগলো এবং এই বইটি পড়ে আপনাদের কেমন লাগলো। আজকের এই প্রথম ভিডিও আমার চ্যানেলের তন্বীর বই কথন ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওয় আপনাদের সকলকে নমস্কার জানাই। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ সংস্কৃতিতে থাকবেন এবং আরো বেশি বেশি করে বই পড়বেন। বই আমাদের সব থেকে বড় বন্ধু। তো আমার মনে হয়েছে যে আপনারা যারা আমার মতো বই পোকা আছেন, বই পড়তে ভীষণ ভালোবাসেন, ভীষণ পছন্দ করেন, তাদের সঙ্গে এই বই নিয়ে একটু আলোচনা যদি নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারি, তাহলে মনে হয় যে সাহিত্য জগতে বা সাহিত্য জগৎ বলবো না, সাহিত্যের ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদেরকে আরো বেশি করে সমৃদ্ধ করব। সকলে ভীষণ ভালো থাকবেন। আজকের তন্বীর বই কথন চ্যানেলে এই পাঠ প্রতিক্রিয়া আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে নতুন একটা বই নিয়ে। নমস্কার।